আচ্ছা, আজকে আবার বাংলা গল্প বলবো। আমার অতি প্রিয় একটি সংকলন থেকে নেওয়া, সত্যজিৎ রায়ের প্রথম এবং সবচেয়ে বিখ্যাত রোমাঞ্চকর গল্পের সংকলন ১ ডজন গপ্প। তার থেকে যে গল্পটি বলবো আজকে, তার নাম নীল রহস্য। এই গল্পগুলি সবই ১৯৬০-এর দশকের গোড়ার দিকে লেখা। তখন পৃথিবীটা, আমাদের দেশটা অনেকটা অন্যরকম ছিল। তখন মারুতি হুন্ডাই এত রকমের গাড়ি ছিল না, শুধু ছিল, সবে এসছে অ্যাম্বাসেডার। গুগল ম্যাপস ছিল না, ইন্টারনেট ছিল না, টিউবলেস টায়ার ছিল না। এই গল্পটা পুরোপুরি উপভোগ করতে গেলে এইসব কথাগুলো মনে রাখতে হবে। তবে কলকাতা তখনও ছিল খুব ঘিঞ্জি, ধুলো ধোঁয়ায় ভরা বড় শহর, এবং তার থেকে মাঝে মাঝে পালিয়ে যাওয়ার জন্য অনেকেরই প্রাণ ছটফট করতো। যে ভদ্রলোক গল্পটি বলছেন তার নাম অনিরুদ্ধ বোস, তার ২৯ বছর বয়স। গল্পের প্রথম অংশটা আমি খুব সংক্ষেপে বলে দেব, তারপরে সবচেয়ে গা ছমছম করা যে জায়গাটা সেটা পড়ে শোনাবো। নীল রহস্য। অনিরুদ্ধ বোস বলছে যে বন্ধুর কাছ থেকে অনেক দিন বাদে চিঠি পেলাম, সে মুঙ্গেরে চাকরি নিয়েছে। অনিরুদ্ধ নিজে মুঙ্গেরে বড় হয়েছে। সেকালে, সেই সময়কার দিনে মুঙ্গের খুব খোলামেলা, সুন্দর, নিরিবিলি, চুপচাপ, শান্ত, সবুজে ঘেরা শহর ছিল। অনেক ঐতিহাসিক যোগাযোগ আছে। তো তার মন নেচে উঠল। নতুন গাড়ি কিনেছে, মাঝে সাঝে এখানে ওখানে নিজেই গাড়ি চালিয়ে বেড়াতে যায়। তো ঠিক করলো অত দূর এর আগে কখনো যায়নি, এবার চেষ্টা করে দেখি। বড় জোর তো ৩০০-৩৫০ কিলোমিটার দূরত্ব, পৌঁছে যাব, বেলাবেলি বেরোলে সন্ধে পড়ার মধ্যে আগেই পৌঁছে যাব। এই বলে তো সে বেরিয়ে পড়ল। কলকাতার ভিড় ছাড়িয়ে বড় রাস্তায় যখন পড়েছে, দুপাশে সবুজ, ফুরফুরে হাওয়া, নীল আকাশ, হালকা সোনালি রোদ্দুর। চৈত্র মাসের শেষ, ২৭শে এপ্রিল, বৈশাখ মাসের মাঝামাঝি। সেই সময় গাড়ি চালাতে মন্দ লাগছিল না। বর্ধমান পেরিয়ে গেল, সেখানে খানিকক্ষণ থামলো দুপুরে খাবার খেয়ে নেওয়ার জন্য। পানাগড় পেরিয়ে গেল, কিন্তু সবে পানাগড় মিলিটারি ক্যাম্প পেরিয়েছে, সেই সময় প্রথম টায়ার ফাটলো। সেই টায়ার পাল্টাতে অনেকটা সময় লেগে গেল, গলদঘর্ম হয়ে গেল। আর তারপর তখন আকাশে ঘন মেঘ জমতে আরম্ভ করেছে, হাওয়া উঠেছে, গুড় গুড় করে মেঘ ডাকছে। তারপর খানিক বাদে যখন সেই ইলামবাজার পেরিয়ে, সিউড়ি পেরিয়ে ম্যাসেঞ্জারের দিকে যাচ্ছে, তখন আকাশ ভেঙে ঝড়, আর তার সঙ্গে তুমুল বৃষ্টি, কালবৈশাখীর ঝড়। তার মধ্যেই সে বেচারি আস্তে আস্তে অন্ধকারের মধ্যে গুটি গুটি চালাতে চালাতে আরেকবার টায়ার ফেটে গেল। তখন আর রাস্তার ধারে দাঁড়িয়ে যাওয়া ছাড়া কোনো গতি রইল না। তখন বসে বসে ভাবতে লাগলো, কি হবে। বিকেলে আলো থাকার কথা, কিন্তু প্রচণ্ড অন্ধকার করে এসেছে, ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, নড়াচড়ার তো উপায় নেই। কি করি, মনস্থির করে ফেললো যে এই গাড়িতেই হয়তো সারা রাত কাটাতে হবে। এই ভেবে হাল ছেড়ে দিয়ে বসে গেছে। তখন অন্ধকারে দূরে একটুখানি আলো চতুষ্কোণ দেখতে পেল, মানে একটা কোনো বাড়ির জানলা, তার ভেতরে কেরোসিনের আলো জ্বলছে। যখন ঠিক করলো, ঠিক বৃষ্টি খানিকটা ধরে এসেছে, এই বেলা দেখি ওইখানে অন্তত আশ্রয় মিলবে, কপাল ভালো থাকলে হয়তো খাবারও জুটে যেতে পারে। এই ভেবে সে গুটি গুটি গাড়ি লক করে, হাতে টর্চটি জ্বালিয়ে জল কাদার মধ্যে ছপছপ করতে করতে, ব্যাঙের ডাক আর ঝিঁঝি পোকার ডাক শুনতে শুনতে সে গিয়ে উপস্থিত হলো একটা ছোট্ট কুঁড়ে ঘরে। সেই কুঁড়ে ঘরের পাশেই একটা পুরনো আমলের পাকা বাড়ি। ডাকাডাকি করতে, কই হ্যায় বলতে একজন বিহারি মানুষ বেরিয়ে এলো। সে ওখানকার কেয়ারটেকার, তার নাম সুখন রাম। সে বলল যে হ্যাঁ, রাত্রে থেকে যেতে পারেন বাবু, খাটিয়া আছে কিন্তু বিছানা নেই, তাতে আপনাকে কষ্ট করে থাকতে হবে। আর আমার বউ রুটি আর উড়ুদকা ডাল করছে, সেই খেয়ে যদি আপনি শুয়ে যেতে পারেন, রাতটা কাটিয়ে দিতে পারেন, তাহলে থাকতেই পারেন। তো অগত্যা সে ঠিক করলো যে আজকে রাতটা এরমভাবেই কোনো মতে কাটিয়ে দেবো। এই বলে খেয়ে দিয়ে নিয়ে তো সে শুতে গেছে। তারপর থেকে যে গল্পটা, সেই গল্পটা আমি সত্যজিৎ রায়ের ভাষায় শোনাবো, কারণ এরপর থেকে, ও শুতে যাওয়ার পর থেকেই আসল রোমাঞ্চকর জায়গাটা শুরু। উনি লিখছেন, বাইরে বৃষ্টির শব্দ থেমে গেছে, ব্যাঙ আর ঝিঝি সমবেত কণ্ঠস্বরে রাত মুখর হয়ে উঠেছে। শহরের জীবনটা এত দূরে আর এত পিছনে সরে গেছে যে সেটাকে একটা প্রাগৈতিহাসিক পর্ব বলে মনে হচ্ছে। এটা ছিল নীলখুঁটি, সুখন রাম বলেছে। দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকের কথা মনে পড়ল। কলেজে থাকতে অভিনয় দেখেছিলাম কর্নওয়ালি স্ট্রিটের কোন এক পেশাদারি থিয়েটারে। ঘুমটা হঠাৎ ভেঙে গেল। কতক্ষণ পরে তা জানি না। দরজায় একটা খচমচ শব্দ হচ্ছে। ভিতরে হুড়কো দেওয়া, বুঝলাম বাইরে থেকে কুকুর বা শেয়াল জাতীয়
একটা কিছু নখ দিয়ে সেটাকে আঁচড়াচ্ছে। মিনিট খানেক পরে আওয়াজটা থেমে গেল, আবার সব চুপচাপ। চোখ বুঝলাম, কিন্তু সে অল্পক্ষণের জন্য। একটা কুকুরের ডাকে ঘুমটা একেবারে গেল। বাংলার গ্রাম্য নেড়িকুত্তার ডাক এটা নয়, এ হচ্ছে বিলিতি হাউন্ডের হুঙ্কার। এ ডাক আমার অচেনা নয়। মুঙ্গেরে আমাদের বাড়ির 2টো বাড়ি পরেই মার্টিন সাহেবের বাড়ি থেকে রাত্রে এই ডাক শুনতে পেতাম। এ তল্লাটে এমন কুকুর কে পুষবে? একবার মনে হলো উঠে গিয়ে দরজা খুলে দেখি, কারণ কুকুরটা ডাক বাংলোর খুব কাছেই রয়েছে বলে মনে হচ্ছে। তারপর মনে হলো সামান্য একটা কুকুরের ডাক নিয়ে এত মাথা ঘামানোর কোনো মানেই হয় না। তার চেয়ে আবার ঘুমানোর চেষ্টা দেখা যাক। রাত কটা হলো? জানলা দিয়ে অল্প চাঁদের আলো আসছে। শোয়া অবস্থাতেই বাঁ হাতটা তুলে মুখের সামনে আনতেই বুকটা ধড়াস করে উঠল। হাতে ঘড়ি নেই, অথচ অটোমেটিক ঘড়ি যত পরে থাকা যায় ততই ভালো বলে ওটা শোবার সময় কখনো খুলে শুই না। ঘড়ি কোথায় গেল? শেষটায় কি ডাকাতের আস্তানায় এসে পড়লাম নাকি? তাহলে আমার গাড়ির কি হবে? বালিশের পাশে হাতড়িয়ে টর্চটা খুঁজতে গিয়ে দেখি সেটাও নেই। এক লাফে বিছানা থেকে উঠে মাটিতে হাঁটু গেড়ে বসে খাটের নিচে তাকিয়ে দেখি সুটকেসটাও উধাও। মাথা গরম হয়ে এলো, এর একটা বিহিত করতেই হবে। চৌকিদারকে ডাক দিলাম, কোনো উত্তর নেই। বারান্দায় যাব বলে দরজার দিকে এগিয়ে খেয়াল হলো যে হুড়কোটাকে যেমনভাবে লাগিয়ে শুয়েছিলাম ঠিক তেমনি আছে। জানলাতেও গড়া, তবে চোর এলো কোথা দিয়ে? দরজার হুড়কোটা খুলতেই আমার নিজের হাতের উপর চোখ পড়ে কেমন জানি খটকা লাগলো। হাতে কি দেয়াল থেকে চুন লেগেছে না পাউডার জাতীয় কিছু? এমন ফ্যাকাশে লাগছে কেন? আর আমি তো গেঞ্জি পরে শুয়েছিলাম, তাহলে আমার গায়ে লম্বা হাতা সিল্কের শার্ট কেন? মাথা ঝিমঝিম করতে লাগলো। দরজা খুলে বাইরে এলাম। চৌকিদার! নিজের গলার স্বর চিনতে পারলাম না, উচ্চারণও না। যতই মিশনারি স্কুলে পড়ি না কেন, বাংলা উচ্চারণে উগ্র সাহেবিয়ানা আমার কোনোদিন ছিল না। আর চৌকিদারি বা কোথায়, আর কোথায় বা তার ঘর? বাংলোর সামনে ধুধু করছে মাঠ, দূরে আবছা একটা বাড়ি দেখা যাচ্ছে, তার পাশে একটা চিমনির মতো স্তম্ভ, চারিদিকে অস্বাভাবিক নিস্তব্ধতা। আমার পরিবেশ বদলে গেছে, আমি নিজেও বদলে গেছি। ঘরমাক্ত অবস্থায় ঘরে ফিরে এলাম। চোখটা অন্ধকারে অভ্যস্ত হয়ে গেছে। ঘরে সব কিছু এখন দেখতে পাচ্ছি। খাট আছে, তাতে মশারি নেই, অথচ আমি মশারি টাঙিয়ে শুয়েছিলাম। বালিশ যেটা রয়েছে সেটাও আমার নয়, আমারটা ছিল সাধারণ। এটার পাশে বাহারের কুঁচি দেওয়া বর্ডার। খাটের ডান দিকের দেওয়ালের সামনেই সেই টেবিল, সেই চেয়ার, কিন্তু তাতে প্রাচীনত্বর কোনো চিহ্ন নেই। আবছা আলোতেও তার বার্নিশ করা কাঠটা চকচক করছে। টেবিলের ওপর রাখা রয়েছে লণ্ঠন নয়, বাহারের শেডওয়ালা কাজ করা কেরোসিন ল্যাম্প। আরও জিনিসপত্র রয়েছে ঘরে, সেগুলো ক্রমে দৃষ্টিগোচর হলো। এক কোনায় 2টো ট্রাঙ্ক, দেওয়ালে একটা আলনা, তার থেকে ঝুলছে একটা কোট, একটা অদ্ভুত অচেনা ধরনের টুপি, একটা হান্টা চাবুক। আলনার নিচে এক জোড়া হাঁটু অবধি উঁচু জুতো, যাকে বলে গলশেস। জিনিসপত্র ছেড়ে আরেকবার আমার নিজের দিকে দৃষ্টি দিলাম। এর আগে শুধু সিল্কের শার্টটা লক্ষ্য করেছিলাম, এখন দেখলাম তার নিচে রয়েছে সরু চাপা প্যান্ট, আরও নিচে মোজা। পায়ে জুতো নেই, তবে খাটের পাশেই দেখলাম এক জোড়া কালো চামড়ার বুট রাখা রয়েছে। আমার ডান হাতটা এবার আমার মুখের ওপর বুলিয়ে দেখতে পেলাম। শুধু গায়ের রং ছাড়াও আমার চেহারার আরও পরিবর্তন হয়েছে। এত চোখা নাক, এত পাতলা ঠোঁট আর সরু চোয়াল আমার নয়। মাথায় হাত দিয়ে দেখি ঢেউ খেলানো সোনালি চুল পিছনে কাঁধ অবধি নেমে এসেছে। কানের পাশে ঝুলপি নেমে এসেছে প্রায় চোয়াল পর্যন্ত। বিস্ময় ও আতঙ্কের সঙ্গে সঙ্গে একটা উগ্র কৌতূহল হলো আমার নিজের চেহারাটা দেখার জন্য। কিন্তু আয়না কোথায়? রুদ্ধশ্বাসে দৌড়ে গিয়ে এক ধাক্কায় বাথরুমের দরজাটা খুলে ভিতরে ঢুকলাম। আগে দেখেছিলাম একটিমাত্র বালতি ছাড়া সেখানে কিছু নেই। এখন দেখি মেঝের এক কোণে একটা টিনের বাথটব, তার পাশে চৌকি আর এনামেলের মগ। যে জিনিসটা খুঁজছিলাম সেটা রয়েছে আমার ঠিক সামনেই, একটা কাঠের ড্রেসিং টেবিলের উপর লাগানো একটা ওভাল শেপের আয়না। আমি জানি আমি আয়নার সামনে দাঁড়িয়ে আছি, কিন্তু যে চেহারাটা তাতে প্রতিফলিত হয়েছে সেটা আমার নয়। কোনো এক বিভৎস ভৌতিক ভেলকির ফলে আমি হয়ে গেছি 19বিংশ শতাব্দীর একজন ইংরেজ সাহেব। তার গায়ে রং ফ্যাকাশে ফর্সা, চুল সোনালি, চোখ কটা, এবং সে চোখের চাহনিতে ক্লেশের সঙ্গে কাঠিন্যের ভাব অদ্ভুতভাবে মিশেছে। কত বয়স এই সাহেবের? 30-এর বেশি নয়, তবে দেখে মনে হয় অসুস্থতা কিংবা অতিরিক্ত পরিশ্রমের জন্য অকালেই বার্ধক্যের ছাপ পড়েছে। কাছে গিয়ে আরও ভালো করে আমার মুখটা দেখলাম। চেয়ে থাকতে থাকতে একটা গভীর দীর্ঘশ্বাস বুকের ভিতর থেকে উঠে এলো। ওহ! এ কণ্ঠস্বর অনিরুদ্ধ বোসের নয়। এই দীর্ঘশ্বাসও সাহেবেরই মনের ভাব ব্যক্ত করছে, আমার নয়। এরপরে যা ঘটলো তাতে বুঝলাম যে শুধু গলার স্বর নয়, আমার হাত পা সবই অন্য কারোর অধীনে কাজ করছে। কিন্তু আশ্চর্য এই যে আমি অনিরুদ্ধ বোস যে বদলে গেছি সে জ্ঞানটা আমার আছে। অথচ এই পরিবর্তনটা ক্ষণস্থায়ী না চিরস্থায়ী, এ থেকে নিজের অবস্থায় ফিরে আসার কোনো উপায় আছে কিনা তা আমার জানা নেই। বাথরুম থেকে শোবার ঘরে ফিরে এলাম। আবার রাইটিং টেবিলের দিকে চোখ পড়ল। ল্যাম্পটা এখন জ্বলছে। ল্যাম্পের নিচে খোলা অবস্থায় একটা চামড়া দিয়ে বাঁধানো খাতা, তার পাশে একটা দোয়াতে ডোবানো রয়েছে একটা খাগের কলম। টেবিলের দিকে এগিয়ে গেলাম। খাতার খোলা পাতায় কিছু লেখা হয়নি। কোনো এক অদৃশ্য শক্তি আমাকে চেয়ারে বসিয়ে দোয়াত থেকে কলমটা আমার ডান হাত দিয়ে তুলিয়ে দিল। সে হাত এবার বাঁ দিকে সাদা পাতার দিকে অগ্রসর হলো। ঘরের নিস্তব্ধতা ভেদ করে খসখস করে শব্দ করে খাগের কলম লিখে চলল। 27শে এপ্রিল 1868।
কানের কাছে আবার সেই রাক্ষসে মশার বিনবিনানি আরম্ভ হয়েছে। শেষটায় সামান্য এই এক পোকার হাতে আমার মতো এক জাঁদরেল ব্রিটিশারকে পরাহত হতে হলো। ভগবানের এই কেমন বিধি! এরিক পালিয়েছে, পার্সি আর টোনিও আগে ভেগেছে। আমার বোধহয় এদের থেকেও বেশি টাকার লোভ, তাই বারবার ম্যালেরিয়ার আক্রমণ সত্ত্বেও নীলের মোহ কাটাতে পারিনি। না, শুধু তাই নয়, ডায়েরিতে মিথ্যে কথা বলা পাপ। আরেকটা কারণ আছে, আমার দেশের লোক আমাকে হাড়ে হাড়ে চেনে। সেখানে থাকতেও তো কম কুকীর্তি করিনি, আর তারা সে কথা ভোলেও নি। তাই ইংল্যান্ডে ফিরে যাওয়ার সাহস নেই। বুঝতে পারছি এখানেই থাকতে হবে, আর এখানেই মরতে হবে। মেরি আর আমার 3 বছরের শিশু সন্তান টবির কবরের পাশেই আমার স্থান হবে। এত অত্যাচার করেছি এখানকার স্থানীয় নেটিভদের উপর যে আমার মৃত্যুতে চোখে জল ফেলার মতো একটি লোকও নেই এখানে। এক যদি মির্জান কাঁদে, আমার বিশ্বস্ত অনুগত বেয়ারা মির্জান। আর রেক্স, আসল ভাবনা তো রেক্সকে নিয়েই। হায় রে প্রভুভক্ত কুকুর, আমি মরে গেলে তোকে এরা আস্ত রাখবে না রে। হয় ঢিল মেরে, না হয় লাঠির বাড়ি মেরে তোর প্রাণ শেষ করবে এরা। তোর যদি একটা ব্যবস্থা করতে পারতাম। আর লিখতে পারলাম না, হাত কাঁপছে। আমার নয়, ডায়েরি লেখকের। কলম রেখে দিলাম। এবার আমার ডান হাতটা টেবিলের উপর থেকে নেমে কোলের কাছে এসে ডান দিকে গেল। একটা দেরাজের হাতল, হাতের টানে দেরাজ খুলে গেল। ভিতরে একটা পিনকুশন, একটা পিতলের পেপার ওয়েট, একটা পাইপ, কিছু কাগজপত্র। আরও খানিকটা খুলে গেল দেরাজ। একটা লোহার জিনিস চকচক করে উঠল, পিস্তল। তার হাতে হাতির দাঁতের কাজ। আমার হাত পিস্তলটা বার করে নিল। হাতের কাঁপুনি থেমে গেল। বাইরে শেয়াল ডাকছে, সেই শেয়ালের ডাকের প্রত্যুত্তরেই যেন গর্জিয়ে উঠল হাউন্ডের কণ্ঠস্বর, ঘেউ ঘেউ ঘেউ। চেয়ার ছেড়ে উঠে দরজার দিকে গেলাম। দরজা খুলে বাইরে। সামনে মাঠে চাঁদের আলো। বাংলোর বারান্দা থেকে হাত 20 দূরে ছাই রঙের এক প্রকাণ্ড গ্রে হাউন্ড ঘাসের ওপর দাঁড়িয়ে আছে। আমি বাইরে আসা মাত্র আমার দিকে ফিরে ল্যাজ নাড়তে লাগলো। রেক্স, সেই গম্ভীর ইংরেজ কণ্ঠস্বর। দূরে বাঁশবন ও নীলের ফ্যাক্টরির দিকে থেকে ডাকটা প্রতিধ্বনিত হয়ে এলো, রেক্স, রেক্স। রেক্স এগিয়ে এলো, তার ল্যাজ নড়ছে। ঘাস থেকে বারান্দায় ওঠার সঙ্গে সঙ্গে আমার ডান হাত কোমরের কাছে উঠে এলো, পিস্তলের মুখ কুকুরের দিকে। রেক্স যেন থমকে গেল, তার জ্বলন্ত চোখে একটা অবাক ভাব। আমার ডান তর্জনী পিস্তলের ঘোড়া টিপে দিল। বিস্ফোরণের সঙ্গে একটা চোখ ঝলসানো আলো, একটা ধোঁয়া, আর চারিদিকে ছড়িয়ে পড়া বারুদের গন্ধ। রেক্সের দেহের সামনের অংশ বারান্দার উপর ও পিছনটা ঘাসের উপর এলিয়ে পড়েছে। পিস্তলের শব্দ শুনে কাক ডেকে উঠেছে দূরে গাছপালা থেকে। ফ্যাক্টরির দিক থেকে কিছু লোক যেন ছুটে আসছে বাংলোর দিকে। ঘরে ফিরে এসে দরজার হুড়কো লাগিয়ে খাটের উপর এসে বসলাম। বাইরের লোকের গোলমাল এগিয়ে আসছে। পিস্তলের নলটা আমার কানের পাশে ঠেকাতে বুঝলাম সেটা এখনো বেশ গরম। তারপর আর কিছু জানি না। দরজার ধাক্কানিতে ঘুম ভেঙে গেল। চা লিয়ায়া বাবুজি। ঘরে দিনের আলো। চিরকালের অভ্যাস মতো দৃষ্টি আপনা থেকেই বাঁ হাতের কবজির দিকে চলে গেল। 6টা বেজে 13 মিনিট। ঘড়ির চোখের আরও কাছে আনলাম, কারণ তারিখটাও দেখা যায় এতে, 28শে এপ্রিল। বাইরে থেকে সুখনরাম বলছে, আপকা গাড়ি ঠিক হো গিয়া বাবুজি। বীরভূমের নীলকর সাহেবের মৃত্যু শতবার্ষিকীতে আমার অভিজ্ঞতার কথা কি কেউ বিশ্বাস করবে? এই হলো গল্প। এখন আর আমি সাহেব বলছি না, অনিরুদ্ধ বোস বলছি না, শুভ্র চ্যাটার্জি বলছি। গল্পটা শুনে কেমন লাগলো অনেকে জানালে খুশি হব। আর এই গল্প যারা আগে শোনেনি বা পড়েনি, তারা যদি শুনে উৎসাহিত হয়, 1 ডজন গল্পের সব কটা গল্প পড়ে ফেলে, তাহলে আরও খুশি হব। আজকে আপাতত এই পর্যন্ত। একটা ছোট ভুল এই বেলা শুধরে নিই, নইলে লোকে পরে আমাকে বকবে। ভদ্রলোক লিখেছেন যে উনি ছোটোবেলা বড় হয়েছিলেন মুঙ্গেরে, কিন্তু বেড়াতে যাচ্ছিলেন বন্ধুর কাছে দুমকায়। এটুকু ছাড়া গল্প বলায় আর কোনো ত্রুটি হয়নি।